বিয়ে মানে আনন্দ, নতুন শুরুর আলো। কিন্তু কিছু ঘর থাকে যেখানে আলোয় নয়, অন্ধকারেই শুরু হয় সব গল্প। আজকের গল্প এক অভিশপ্ত কনের, যে নিজের কবর থেকে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। প্রথম রাতেই স্বামী শুনল স্ত্রীর মুখ দিয়ে বেরোচ্ছে অচেনা কণ্ঠস্বর, সময় ফুরিয়েছে, আমি ফিরে এসেছি। তুমি কি করবে যদি তোমার বিয়ের রাতেই এমন ঘটে? কমেন্ট করে আমাদের জানাও। আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে যা আসছে তা তোমার নিঃশ্বাস বন্ধ করে দেবে। এখন সব লাইট নিভিয়ে দাও এবং আজকের ভৌতিক যাত্রার জন্য প্রস্তুত হও। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কয়েক ঘন্টা আগেই। ঢাক ঢোলের শব্দ থেমে গেছে, অতিথিরা বিদায় নিয়েছে, আর গ্রামের লোকেরা বাড়ির সামনে থেকে সরে গিয়ে নিজেদের অন্ধকার আঙিনায় ফিরে গেছে। শুধু পুরনো জমিদার বাড়িটার ভেতরটা এখনও শিউরে উঠছে। একদিকে মোমবাতির আলো, অন্যদিকে দেয়ালের গায়ে জমে থাকা ছায়া। আরতি প্রথমবারের মতো স্বামী অর্জুনের সঙ্গে প্রবেশ করল সেই প্রাসাদে, যা তার নতুন সংসার হবার কথা। লাল শাড়ির আঁচলে ঘেমে ওঠা হাত মুছছিল সে, কিন্তু বুকের ভেতরের কাঁপন যেন থামছিল না। শোবার ঘরের দরজা খুলে দিয়ে অর্জুন নরম স্বরে বলল, এটাই তোমার ঘর। ভেতরে বড় খাট, পাশে একটা ভাঙা আয়না, আর জানালার পাশে ধুলো জমা পর্দা। ঘরের ভেতর একটা অদ্ভুত গন্ধ, পচা ফুল আর পুরনো ধূপকাঠির মিশ্রণ। আরতি ধীরে ধীরে ভেতরে পা রাখল। হঠাৎ করেই জানালার শিকগুলো কাঁপল, আর ঠান্ডা বাতাস খাটের চাদর উড়িয়ে দিল। সে চমকে উঠল, আঁচল শক্ত করে চেপে ধরল। অর্জুন হেসে বলল, ভয় পেও না, এই পুরনো বাড়ি মাঝে মাঝেই এমন করে। কিন্তু আরতির চোখ জানালার ওপরে স্থির হয়ে রইল। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে বাইরে। অন্ধকারের ভেতরে এক নারীর ছায়া, এলোমেলো চুল, মুখ ঢেকে রেখেছে। আরতি হঠাৎ কেঁপে উঠে চোখ বন্ধ করল। আবার খোলার পর জানালা খালি, শুধু কুয়াশা। তুমি বিশ্রাম নাও, চা আনার জন্য বাইরে চলে গেল অর্জুন। ঘরে তখন একা আরতি। ঘড়ির কাঁটা টিক টিক করছে, দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে। সে খাটের ধারে বসে পড়ল, কিন্তু মনের অস্থিরতা তাকে শান্ত হতে দিল না। হঠাৎ আয়নাটা কেঁপে উঠল। ভাঙা ফাঁক দিয়ে সে দেখল নিজের প্রতিবিম্বের জায়গায় অন্য এক মুখ। সাদা পোশাক পরা এক নারী, চোখ দুটো লাল, ঠোঁটে অদ্ভুত হাসি। আরতি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। আয়নার ভেতরে ঠোঁট নড়ল। তুমি আমার জায়গা নিতে এসেছ? তারপরই আলো নিভে গেল। ঘর অন্ধকার, শুধু শোনা গেল ফিস ফিস, সময় শেষ, আমি ফিরে এসেছি। ঠিক তখনই অর্জুন দরজা খুলে ভেতরে ঢুকল, হাতে চায়ের ট্রে। কি হলো, তোমার মুখ এত ফ্যাকাশে কেন? আরতি কিছু বলতে পারল না, শুধু তার কাঁপা ঠোঁট থেকে একটুখানি শব্দ বেরোল, এখানে আমি একা ছিলাম না। অর্জুন চারদিকে তাকাল, ঘর ফাঁকা, কিন্তু দেয়ালের কোণে আয়নার ফাঁক দিয়ে এখনো যেন কেউ তাকিয়ে আছে, এক জোড়া লাল চোখ। অর্জুন কিছুই বুঝতে পারছিল না। ট্রে নামিয়ে এসে আরতির কাঁধে হাত রাখতেই সে যেন হঠাৎ জেগে উঠল গভীর দুঃস্বপ্ন থেকে। কাঁপতে কাঁপতে বলল, অর্জুন, আয়নাটা ওখানে, আমি একা ছিলাম না। অর্জুন চোখ কুঁচকে আয়নার দিকে তাকাল। ভাঙা কাঁচে শুধু নিজের প্রতিবিম্ব। তুমি হয়তো খুব ক্লান্ত,
আজ এত কিছু হলো, একটু ঘুমিয়ে নাও। আরতি মাথা নেড়ে কিছু বলতে চাইল, কিন্তু গলা শুকনো। পানির গ্লাস হাতে নিয়ে ঠোঁটে ছোঁয়াল, তবুও বুকের ভেতরটা ধক ধক করছে। রাত গভীর হতে লাগল। মোমবাতির আলো ছোট ছোট ছায়া ফেলছিল দেয়ালে। হঠাৎ করেই খাটের পাশে রাখা পুরনো কাঠের দোলনা দুলতে শুরু করল। শব্দ চিড় চিড় চিড়। কেউ নেই, তবুও দুলছে। আরতি আঁচল মুখে চেপে ধরল, গলা দিয়ে একটিও শব্দ বের হল না। দোলনার পাশে হঠাৎ একটা ঠান্ডা হাত তার গোড়ালিতে ছুঁয়ে গেল। সে চিৎকার করে উঠল, অর্জুন! অর্জুন দৌড়ে এলো, কিন্তু তার চোখে কিছুই পড়ল না, শুধু দোলনাটা আস্তে আস্তে থেমে গেল। এমন ভয় দেখাও কেন? কেউ নেই এখানে। কিন্তু আরতির বুকের ভেতর কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি সত্যিই কেউ না থাকে, তবে কে ছুঁয়ে গেল তাকে? সেই রাত আর ঘুম আসেনি। অর্জুন পাশে শুয়ে পড়লেও আরতি বারবার জানালার দিকে তাকাচ্ছিল। বাইরে কুয়াশায় ঢেকে যাওয়া উঠোন, দূরে বাঁশঝাড়ের ফাঁকে অন্ধকারে কিছু নড়ছিল কিনা বোঝা যাচ্ছিল না। ঠিক ভোরের আগে মৃদু আলো ফুটতে না ফুটতেই আবার শব্দ এলো। মহিলা কণ্ঠ, কান্নার মতো, কিন্তু ভেতরে লুকানো তীক্ষ্ণ হাসি। আওয়াজটা যেন সিঁড়ির দিক থেকে উঠছিল ওপরে। আরতি দরজার কাছে গিয়ে কান পাতল। ফিস ফিস করে কেউ বলছে, তুমি আমার জায়গা নিতে পারবে না, আমি এখানেই আছি। তারপর হঠাৎ করেই সিঁড়ির ধাপ কেঁপে উঠল। কেউ যেন ধীরে ধীরে ওপরে আসছে, প্রতিটি ধাপে কাঠের গুঞ্জন। আরতি পেছনে সরে গেল, দরজা ঠেলে বন্ধ করল। কিন্তু দরজার অন্য পাশে পরিষ্কার শোনা গেল আঙুলের খটখট শব্দ, যেন কেউ ধীরে ধীরে দরজায় আঁচড় কাটছে। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। বুকের ভেতর ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পুরো ঘর কেঁপে উঠছে। ঠিক তখনই সব শব্দ থেমে গেল, নিস্তব্ধতা। আচমকা ঘড়ির কাঁটা ৩টে বাজাল। অভিশপ্ত সময়, গ্রামের লোকজন যেটাকে বলে মৃতদের সময়। আরতি খাটে বসে কাঁপছিল, জানত এটা শুধু শুরু। কেউ ফিরেছে, আর সে সহজে থামবে না। ভোরের আলো ফোটার পরও আরতির চোখে ঘুম এলো না। অর্জুন তখনও ঘুমাচ্ছিল, কিন্তু তার মনে হচ্ছিল জানালার ওপাশ থেকে কেউ এক টানা তাকিয়ে আছে। কুয়াশা ভেদ করে সেই দৃষ্টি ঘরে ঢুকে পড়ছে। সকাল গড়াতেই বাড়ির অন্যান্যরা জেগে উঠল। রান্নাঘরে কাজের লোকেরা হাঁটাহাঁটি শুরু করল। উঠোনে ঝাড়ু দিচ্ছিল এক বুড়ি। সব কিছু যেন স্বাভাবিক, কিন্তু আরতির কাছে এই স্বাভাবিকতা ছিল একেবারেই অচেনা। শাশুড়ি অনন্যা দেবী প্রথমবারের মতো তার কাছে এসে দাঁড়ালেন। গলায় শীতল হাসি, চোখে যেন গোপন শত্রুতা। মনে রেখো, এ বাড়ি তোমার নয়, কেবল দায়িত্ব তোমার। প্রমাণ করতে বেশি দেরি করো না। আরতি কিছু বলতে চাইল, কিন্তু বুকের ভেতর শীতল স্রোত বইতে লাগল। হঠাৎ করেই মনে হলো শাশুড়ির পেছনে দাঁড়িয়ে আছে কেউ, এক নারী। এলোমেলো চুলে ঢাকা মুখ, চোখ দুটো রক্তমাখা। এক মুহূর্তের জন্য মনে হলো সে হাত বাড়িয়ে আরতির গলা চেপে ধরতে চাইছে। আরতি চোখ পিটপিট করতেই সেই ছায়া মিলিয়ে গেল। শুধু অনন্যা দেবী রইলেন সামনে। কি হলো? এভাবে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছ কেন? আরতি কোনো মতে মাথা নেড়ে পাশ কাটাল, কিন্তু মনের অস্থিরতা ঘনীভূত হচ্ছিল। রাত নামল আবারও। অর্জুন কাজের অজুহাতে বাইরে ছিল। আরতি একা শোবার ঘরে। জানালার ওপাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল ভাঙা আয়নায়। সে চমকে উঠল। আয়নায় নিজের প্রতিচ্ছবি নেই,
সেখানে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা অন্য এক নারী। ঠোঁট নড়ছে, কিন্তু আওয়াজ আসছে সরাসরি ঘরের ভেতরে। আমি নিধি, আমি এখনো বেঁচে আছি এই দেয়ালের ভেতরে। আরতি পিছিয়ে গেল, পিঠ ঠেকে গেল দরজায়। কে তুমি? কেন আমার সঙ্গে কথা বলছো? আয়নার ভেতরের মুখ হেসে উঠল, দাঁতের ফাঁক থেকে কালো রক্ত গড়িয়ে পড়ল। তুমি আমার জায়গা নিয়েছ, এখন তোমাকেও রক্তে ডুবে থাকতে হবে। হঠাৎ আয়নার কাঁচ ফেটে গেল, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে। আরতি চিৎকার করে উঠল। সে পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ। দরজার ওপাশে শোনা গেল খটখট শব্দ, যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। শরীর ঠান্ডা হয়ে আসছিল, কানে ভেসে আসছিল ফিস ফিস, তোমার সময় শেষ, আমি ফিরে এসেছি। অর্জুন ফিরে এসে দরজা ভাঙতেই দেখল আরতি মেঝেতে অচেতন পড়ে আছে, চারপাশ ভরা ভাঙা কাঁচে। তার ঠোঁটে লেগে আছে অদ্ভুত কালো দাগ। অর্জুন কাঁপতে কাঁপতে তাকে তুলল, জোরে ডাকল, আরতি, চোখ খোলো। হঠাৎ আরতির চোখ খুলল, কিন্তু সেই চোখ তার নিজের নয়। চোখ জোড়া ছিল লাল, ঠোঁটে তীক্ষ্ণ হাসি, গলা থেকে বেরোলো অচেনা কণ্ঠস্বর, আমি নিধি, আর আজ থেকে এই ঘর আবার আমার। অর্জুনের শরীর কেঁপে উঠল স্তব্ধ আতঙ্কে। চোখের সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী আরতি, কিন্তু তার কণ্ঠস্বর, তার দৃষ্টি আর তার ঠোঁটের বিকৃত হাসি বলছে এটা আরতি নয়। অর্জুন কাঁপা গলায় ফিসফিস করল, তুমি কে? আরতির ঠোঁট আস্তে নড়ল, কিন্তু কণ্ঠস্বর ছিল ভারী, কর্কশ আর শীতল। আমি নিধি, ভুলে গেছ আমাকে? এই ঘরের আসল মালকিন আমি। অর্জুন পিছিয়ে গেল, বুক ধড়ফড় করছে। সে নামটা এতদিন চাপা পড়েছিল, কেউ কখনো উচ্চারণ করত না এই বাড়িতে। তবুও নামটা শুনে তার হাড় পর্যন্ত জমে গেল। কয়েক সেকেন্ড পর হঠাৎ করেই আরতির শরীর কেঁপে উঠল। সে মাটিতে পড়ে গেল, আবার অজ্ঞান হয়ে গেল। অর্জুন দৌড়ে গিয়ে তাকে কোলে তুলল। তার কপালে ঠান্ডা ঘাম জমেছে, চোখ শক্ত করে বন্ধ। পরের সকাল। ঘরের ভেতর একটা ভৌতিক নীরবতা ছড়িয়েছিল। আরতি তখনও দুর্বল, বিছানায় শুয়ে আছে। হঠাৎ বাতাসে উড়ে এসে তার পায়ের কাছে পড়ে গেল একটা পুরনো ফটো ফ্রেম। অর্জুন ঝুঁকে সেটা তুলল। ফ্রেমটা অর্ধেক ভাঙা, কাঁচে ধুলো জমে আছে। ধুলো মুছে দিতেই চোখের সামনে উঠে এলো এক ছবি। ছবিতে হাসি মুখে দাঁড়িয়ে আছে অর্জুন, বিয়ের সাজে। আর তার পাশে আরতি নয়, এক অচেনা মেয়ে। লাল শাড়ি, সিঁদুর, কিন্তু চোখের ভেতর অদ্ভুত গভীরতা। নিচে লেখা তার নাম নিধি। অর্জুনের নিঃশ্বাস আটকে গেল। ফ্রেমটা তার হাত থেকে পড়ে গেল মেঝেতে, কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই আরতির চোখ খুলল। সে ছবিটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই মেয়ে কে, আর তোমার পাশে কেন দাঁড়িয়ে? অর্জুন কিছু বলার আগেই ঘরে ঢুকে পড়লেন অনন্যা দেবী। তার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ছবিটা কোথায় পেলে? অর্জুন কথা হারিয়ে ফেলল। অনন্যা দেবীর কণ্ঠস্বর এবার ভারী হয়ে উঠল, এটা ওর, নিধির, এই বাড়ির প্রথম বউ। আরতি কেঁপে উঠল। মনে হলো কারো ঠান্ডা হাত তার কাঁধে ভর করেছে। তার গলার ভেতর জমে থাকা প্রশ্ন ফেটে বেরোল, সে কোথায়, আর কেন তোমরা এতদিন আমার কাছ থেকে লুকিয়ে রেখেছ? অনন্যা দেবী মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু তখনই হঠাৎ করেই ঘরের বাতিগুলো একসাথে নিভে গেল।
জানালার পর্দা উড়ে গেল তীব্র হাওয়ায়, আর দেয়ালে ঝোলানো ভাঙা ঘড়ি টিক টিক শব্দ করতে শুরু করল, যদিও সেটা বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। হাওয়ার ভেতর ভেসে এলো এক নারীর কণ্ঠস্বর, আমি এখানেই আছি, কেউ আমাকে মুছে ফেলতে পারবে না। আরতির চোখ কুঁচকে গেল, সে ঠোঁট চেপে ধরল, কিন্তু মনে হচ্ছিল শরীরটা আবার নিয়ন্ত্রণ হারাচ্ছে। অর্জুন দৌড়ে গিয়ে তার হাত ধরল, কিন্তু তার হাত বরফের মতো ঠান্ডা। ছবির টুকরোগুলো মেঝেতে ঝনঝন শব্দ করে কাঁপতে লাগল। প্রতিটা ভাঙা কাঁচের টুকরোয় প্রতিফলিত হলো সেই মুখ, নিধি, লাল সিঁদুরে ভরা কপাল, চোখে ভয়ানক প্রতিশোধের আগুন। ছবির টুকরোগুলো এখনো মেঝেতে ছড়িয়েছিল, কিন্তু যেন প্রতিটা টুকরো থেকেই নিধির চোখ তাকিয়ে আছে। আরতি বিছানায় আধশোয়া অবস্থায় কাঁপছিল, অর্জুন তার হাত ধরে আছে, আর অনন্যা দেবী দরজার কাছে নিথর দাঁড়িয়ে। অর্জুন হঠাৎ কণ্ঠ উঁচু করল, মা, এতদিন কেন লুকালে? কে ছিল নিধি? কেন তার নাম কেউ নেয় না? অনন্যা দেবীর ঠোঁট শুকিয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন বুকের ভেতর জমে থাকা গোপন কথা হঠাৎ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে আজ জানতেই হবে তোমাদের, সেই মেয়েটি ছিল এই বাড়ির প্রথম বউ, তোমার স্ত্রী, আমার প্রথম পুত্রবধূ। আরতির গলা শুকিয়ে গেল, তার চোখে তখনও আতঙ্কের ছাপ। কিন্তু সে কোথায়? অনন্যা দেবী চোখ বন্ধ করলেন। ঘরটা হঠাৎ আরও ঠান্ডা হয়ে উঠল, যেন স্মৃতির সঙ্গে সঙ্গে অন্ধকারও ঢুকে পড়ল। অনন্যা দেবী নিধি সম্পর্কে বলতে লাগল। নিধি ছিল শান্ত, সরল। প্রথমে মনে হয়েছিল ভালোই হবে, কিন্তু খুব শীঘ্রই বুঝলাম তার ভেতর কিছু ভয়ঙ্কর লুকিয়ে আছে। সে মাঝ রাতে ঘরে তালা লাগিয়ে বসে থাকত। ভেতর থেকে শোনা যেত মন্ত্রের মতো বচন, কখনো তীক্ষ্ণ হাসি। গ্রামের লোকেরা বলতো ও তন্ত্র করে। অর্জুন হতভম্ব। তন্ত্র? মা, তুমি এসব কথা বানাচ্ছ না তো? না। অনন্যা দেবীর কণ্ঠস্বর কেঁপে উঠল। আমি নিজে দেখেছি, এক রাতে তার ঘরের দরজার ফাঁক দিয়ে আলো বেরোচ্ছিল। আমি তাকাতেই দেখলাম নিধি মাটিতে বসে আছে, সাদা কাপড়ে ঢাকা শরীর, চুল ছড়িয়ে, সামনে উল্টে রাখা প্রদীপ জ্বলছে। সে বলছিল, এই বাড়ির পুরুষরা সবাই এখন আমার হবে। আরতির বুকের ভেতর হাওয়ার মতো ঠান্ডা কিছু নেমে এলো, তার শরীর জমে গেল। তাহলে তার মৃত্যু? অনন্যা দেবী চোখ নামালেন। সেটাই রহস্য। একদিন হঠাৎ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি নিধি মেঝেতে পড়ে আছে, ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছে, হাতের তালুতে সিঁদুরের দাগ। সবাই বলল সে আত্মহত্যা করেছে, কিন্তু বাক্যটা শেষ করার আগেই হঠাৎ ঘরের দরজা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার, বাতাস থমকে গেল, শুধু শোনা গেল এক নারীর ভারী নিঃশ্বাস। আরতি ঠান্ডায় কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, না, সে মারা যায়নি, সে এখানে আমাদের সঙ্গে। ঘরটা এখন অন্ধকারে ডুবে আছে। বাতাস ভারী হয়ে উঠেছে, যেন প্রতিটি নিঃশ্বাসে জমে আছে শতবর্ষের যন্ত্রণা। মেঝেতে পড়ে থাকা ভাঙা ছবিগুলো নিজেরাই জোড়া লেগে নিধির মুখ ফুটিয়ে তুলেছে। ছবির চোখ জোড়া হঠাৎ রক্ত লাল হয়ে উঠল, আর সেখান থেকে যেন আগুনের মতো দৃষ্টি বেরিয়ে আসছে। আরতি হঠাৎ কেঁপে উঠল, তার ঠোঁট নড়ছে, কিন্তু কণ্ঠস্বরটা তার নয়। তোমরা ভেবেছিলে আমাকে মুছে ফেলতে পারবে? তোমাদের প্রতিটি মিথ্যা, প্রতিটি বিশ্বাসঘাতকতা আমি বুকে চাপা দিয়ে রেখেছি, আর আজ আমি ফিরেছি। অর্জুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। তার নিজের স্ত্রীকে সে চিনতে পারছে না। চোখ দুটো লালচে, গলার স্বর ভারী আর কর্কশ, হাতগুলো আঙুল মুচড়ে মুচড়ে কাঁপছে। আরতি! অর্জুন কেঁদে উঠল, দয়া করে ফিরো, এটা তুমি নও।
কিন্তু সেই মুহূর্তে নিধির কণ্ঠস্বর আরও স্পষ্ট হল। আমি সেই মেয়ে যাকে এই ঘরে অপমান করা হয়েছিল, যাকে দুঃস্বপ্নের মতো দিন কাটাতে হয়েছিল, যাকে রক্তে ভিজিয়ে হত্যা করা হয়েছিল, আর এখন আমি ন্যায় চাই। অনন্যা দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি দেয়ালের পাশে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমি জানতাম কোনো একদিন এ ফিরে আসবেই। নিধির হাসি ঘর ভরিয়ে দিল, শীতল, হাড় কাঁপানো এক হাসি। তুমি জানতেই, কারণ তোমার হাতেই লেখা ছিল আমার মৃত্যু। তোমার অভিশাপেই আমি শেষ হয়েছিলাম। আজ আমি তোমাকেই শেষ করব। অনন্যা দেবী হাঁটু গেড়ে বসে পড়লেন, তার ঠোঁট কাঁপছিল। ক্ষমা করো, আমি ভুল করেছি, আমি তোমাকে মেনে নিতে পারিনি। কিন্তু নিধির চোখে কোনো ক্ষমা ছিল না, শুধু প্রতিশোধের আগুন। ঘরের বাতাস হঠাৎ ঘূর্ণির মতো ঘুরতে লাগল। জানালার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে চারদিকে উড়ে গেল। বাতিগুলো ঝলসে উঠল, আর দেয়ালে জমে থাকা প্রতিটি ছায়া যেন জীবন্ত হয়ে নড়তে শুরু করল। আরতির শরীর হঠাৎ আকাশে ভেসে উঠল। সে মাঝ আকাশে হাত পা ছুঁড়ছে, ঠোঁট দিয়ে বেরোচ্ছে অচেনা মন্ত্রের মতো শব্দ। অর্জুন ছুটে গিয়ে তাকে ধরতে চাইল, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে পেছনে ছুঁড়ে ফেলল। তোমরা আমাকে মেরেছিলে, অথচ সবাইকে বলেছিলে আমি নিজেই মরেছি। আজ আমি তোমাদের মিথ্যা প্রকাশ করব। পুরো পৃথিবী জানবে কিভাবে এই বাড়ির ভেতর এক নির্দোষ মেয়েকে হত্যা করা হয়েছিল। অর্জুন কেঁপে উঠল, তার চোখ ভিজে গেছে অশ্রুতে। নিধি, যদি সত্যিই তুমি থাকো তাহলে শোনো, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমার সত্য সবাইকে জানাবো, কিন্তু দয়া করে আরতিকে ছেড়ে দাও। এক মুহূর্তের জন্য নিধির কণ্ঠ থেমে গেল। বাতাসের তীব্রতা কমে এলো, যেন অদৃশ্য চোখগুলো অর্জুনের ভেতর উকি দিচ্ছে। আরতির ঠোঁট ধীরে ধীরে নড়ল, এবার কণ্ঠে কাঁপা ব্যথা। আমি চেয়েছিলাম শুধু ভালোবাসা, সামান্য স্বীকৃতি, কিন্তু পেয়েছি ঘৃণা, উপহাস আর যন্ত্রণা। আমার মা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখনও আমাকে যেতে দেওয়া হয়নি। আমি তাকে শেষবার দেখতে পাইনি। আমি মরিনি, শুধু আমাকে হত্যা করা হয়েছিল নীরব অত্যাচারে। অর্জুন মাটিতে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগল। তুমি ঠিক বলছ, তোমার প্রতি অন্যায় হয়েছিল, কিন্তু প্রতিশোধ নয়, তুমি শান্তি পাওয়ার যোগ্য। যদি তুমি শান্ত হও, আমি শপথ করছি, তোমার গল্প, তোমার কষ্ট, তোমার সত্য আমি সবাইকে জানাবো। ঘরটা কয়েক সেকেন্ডের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে গেল। তারপর নিধির কণ্ঠ মৃদু হল, ফিসফিস করে বলল, শান্তি? আমি কি কখনো শান্তি পাব? আরতির শরীর আস্তে আস্তে মাটিতে নেমে এলো। তার চোখ জোড়া এখনো লাল, কিন্তু ভেতরে লুকিয়ে আছে গভীর যন্ত্রণা। নিধির কণ্ঠ আরও ধীরে এলো, আমি শুধু চাই আমার যন্ত্রণা পৃথিবী জানুক। আর তোমরা জানো, একজন মেয়েকে মেরে ফেললে তার আত্মা কখনো মরে না। হঠাৎই বাতাস থেমে গেল। ভাঙা ছবিগুলো মেঝেতে ভস্ম হয়ে ছাই হয়ে গেল। ঘরের ভেতরের তীব্র ঠান্ডা ধীরে ধীরে কমে এলো। আরতি কাঁপতে কাঁপতে অর্জুনের বুকে ঢলে পড়ল। তার চোখ বন্ধ, শরীর দুর্বল, কিন্তু নিধির কণ্ঠ আর শোনা যাচ্ছে না। অনন্যা দেবী মেঝেতে বসে কাঁদছিলেন। তার মুখে অনুশোচনা, কিন্তু সেই অনুশোচনায় কোনো মুক্তি নেই। নিধি তার দিকে শেষবারের মতো ছায়া হয়ে ভেসে উঠল। রক্তলাল চোখ, শীতল হাসি। তারপর ফিসফিস করল, তোমার শাস্তি হবে একাকিত্ব। তোমার চারপাশে মানুষ থাকবে, কিন্তু তুমি চিরকাল একা থাকবে। তারপর নিধি মিলিয়ে গেল। সকালের আলো
জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। দীর্ঘ এক রাতের ভয়ের পর সব কিছু যেন শান্ত। পাখির ডাক শোনা যাচ্ছে, বাতাসে আর নেই সেই শীতল ভার। অর্জুন আরতিকে আঁকড়ে ধরে বসে আছে, তার চোখে কান্নার দাগ শুকিয়ে গেছে। কিন্তু শান্তি বেশিক্ষণ টিকল না। বাড়ির শেষ প্রান্তের পুরনো দরজাটা, যেটা বহুদিন কেউ খোলেনি, হঠাৎ খটখট শব্দ করে কেঁপে উঠল। দরজার নিচ দিয়ে ধীরে ধীরে গড়িয়ে এলো এক ফোঁটা রক্ত। অর্জুন ভয়ে জমে গেল। না, এটা শেষ হয়নি। অনন্যা দেবী মেঝেতে হাঁটু গেড়ে পড়লেন, মুখ হাত দিয়ে ঢেকে বললেন, ওখানেই ওখানেই সব কিছু শেষ হয়েছিল। নিধিকে সেখানে পুঁতে রাখা হয়েছিল। অর্জুন স্তব্ধ, তার বুকের ভেতর হাওয়া আটকে যাচ্ছে। মানে, নিধি আত্মহত্যা করেনি? তোমরাই? অনন্যা দেবীর কণ্ঠ কেঁপে উঠল। হ্যাঁ, আমি আর তোমার বাবা মিলে ওকে শেষ করে দিই, কারণ ওকে আমরা মানতে পারিনি। ও গরিব ঘরের মেয়ে ছিল, আর আমি চাইনি এই বাড়ির সম্মান নষ্ট হোক। ঘর হঠাৎ অন্ধকারে ডুবে গেল। দেয়ালে ঝোলানো প্রতিটি ছবি একসাথে মেঝেতে পড়ে ভেঙে গেল। বাতাসে ভেসে এলো নিধির ভয়ঙ্কর কণ্ঠ। তোমরা ভেবেছিলে আমাকে মেরে চুপ করিয়ে রাখবে? না, তোমাদের পাপ চিরকাল এই দেয়ালে লেখা থাকবে। দরজাটা এবার নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঘন অন্ধকার। সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো এক নারীর ছায়া। চুল এলোমেলো, চোখ রক্তলাল, কপালে সিঁদুরের লম্বা দাগ। নিধি! অনন্যা দেবী চিৎকার করে উঠলেন, না, আমাকে ছেড়ে দাও। নিধি ধীরে ধীরে এগিয়ে এলো, তার ঠোঁটে এক শীতল হাসি। তুমি আমার জীবন কেড়ে নিয়েছিলে, এখন তোমার জীবনটাই হবে অভিশপ্ত। হঠাৎ ঝড়ের মতো বাতাস বইতে লাগল। অনন্যা দেবী মাটিতে লুটিয়ে পড়লেন। নিধির ছায়া তাকে ঘিরে ধরল, কানে ফিসফিস করে বলল, তুমি মরবে না। তোমার শাস্তি হবে একা বেঁচে থাকা। তোমার চারপাশে মানুষ থাকবে, কিন্তু কেউ তোমার সঙ্গে কথা বলবে না। তুমি হাত বাড়াবে, কিন্তু কেউ ছুবে না। এটাই হবে তোমার প্রতিদিনের মৃত্যু। এক মুহূর্তে নিধির ছায়া মিলিয়ে গেল। দরজাটা আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। অর্জুন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। অনন্যা দেবী মেঝেতে পড়ে আছেন, মুখে শূন্যতা, চোখে জল নেই, শুধু নিঃশব্দ ভাঙন। আরতি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, তার চোখ আবার স্বাভাবিক। নিধির কণ্ঠ আর নেই তার ভেতরে। সে কাঁপতে কাঁপতে অর্জুনকে বলল, শেষ হয়েছে? অর্জুন মাথা নেড়ে বলল, না, সত্যি শেষ হয়নি। নিধির গল্প আমাদের বলতে হবে। পৃথিবীকে জানতে হবে এই বাড়ির দেয়ালের ভেতরে লুকোনো রক্তাক্ত ইতিহাস। সকালের আলো আরও উজ্জ্বল হল, কিন্তু সেই আলোতেও জমিদার বাড়ির ছাদে বসে থাকা কালো কাক হঠাৎ ডেকে উঠল। তার চোখ দুটি লালচে আলোয় ঝিলমিল করছিল, যেন নিধির আত্মা এখনো চারপাশেই ভেসে বেড়াচ্ছে।